হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি লাইভ হয়ে গেলাম আমার আ পেজ থেকে। সো আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কোচ জান্নাতুল ফেরদাউস। আমি আ ডিজিটাল বিজনেস রান করছি দীর্ঘ ৪ বছর ধরে মাশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ এই বিজনেসের জন্য যে আ এটা আমার বিজনেস পেজ যেহেতু সো আমি এখানে এই বিজনেসের বিভিন্ন জিনিস এখানে পোস্ট করি এবং এখানে আমি হচ্ছে আমার আম ইনফরমেশন বিজনেসের সেগুলো আমরা এখানে প্রোভাইড করি যাতে যারা আসলে আমাদের বিজনেসটা করতে ইন্টারেস্টেড সো তারা যাতে বিজনেসটা করতে পারে সেজন্য। সো আম আজকে হঠাৎ করে লাইভে আসলাম। আমি আসলে হঠাৎ করেই লাইভে আসি। কারণ অনেক সময় যখন ফ্রি টাইম থাকে তখন আসলে লাইভে জয়েন করে ফেলি। আ কিছু দেখা যাচ্ছে যদি কারোর কোনো উপকার হয়। সো অ্যাকচুয়ালি আম যদি বলতে হয় যে আমি কি বিজনেস করি সেটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। আমাদের বিজনেসে অনেকেরই অনেক রকম জিজ্ঞাসা থাকে। সো যেহেতু আমরা আ সোশ্যাল মিডিয়াতে আছি, অ্যাক্টিভ আছি এবং মার্কেটিং করতেছি এবং হচ্ছে যে আমরা আ অ্যাডভার্টাইজিং করছি সোশ্যাল মিডিয়া ইউস করে। সো অনেকেরই আসলে কোয়েশ্চেন থাকে যে আসলে আমাদের বিজনেসটা কি? তো আজকে আমি আমার এই বিষয়গুলা নিয়ে একটু কথা বলব। তো তার ফাঁকে আমি একটু বলতে চাই এটা যে আসলে হচ্ছে কেন আমি এই বিজনেসটা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি আ আমি এই বিজনেসটা শুরু করার পেছনে মূল কারণটা ছিল যে আমার কিছু একটা করার প্রচন্ড কিছু একটা করার ইচ্ছা। আম কারণ অনেকেরই এরকম ইচ্ছা আছে। আমি জানি অনেক আপুদেরই এরকম ইচ্ছা আছে কিছু একটা করার। বাট আমি আগে জব করতাম। এখানে আসার পর আগে পড়াশোনা করেছি, জব করেছি অনেক বছর ধরে। দেন তারপরে আমার বেবি হওয়ার পর হ্যালো জাফরানি আপু কেমন আছেন? Can you want to join with me? If you want, I can send you contact information. সো আপনি যদি ফ্রি থাকেন জয়েন করতে পারেন আমার সাথে। আমি পাঠিয়ে দেব আপনাকে ইনফরমেশন। লিংক পাঠিয়ে দিব। ঠিক আছে? সো জাস্ট এই আরকি আমি কিছু সময় থাকবো। ০.৫ ঘন্টার মতো। আ সো যাই হোক যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে উম আমাদের এই বিজনেস নিয়ে অনেকের অনেক রকম জিজ্ঞাসা আছে, কোয়েশ্চেন আছে যে আমরা আসলে এখানে কি করছি? আম কিভাবে কি করছি? সো আমি শুরু করেছিলাম এই কারণেই আম আমি যেহেতু জব করতাম আগে আমার বাচ্চাদের কারণে আসলে জবটা ছেড়ে দেওয়া। এখানে বাচ্চাদের কারণ এটা বলতে হবে যে আমাদের আসলে ইউরোপে এতটা ফ্লেক্সিবল না। বাচ্চাদের ডে কেয়ার রাখা বা হচ্ছে যে এতটা ইজি না। আমার বেবিরা যেহেতু ছোট ছিল ওই সময়। সো ২ জনকে স্কুলে দেওয়া বা আমার তখন আমি যখন কাজ ছেড়ে দিই আমার ছেলে আরকি স্কুলে যেত না। তখন ছোট একদম। আর মেয়ে যেত। সো ওর স্কুলে দেওয়া, নিয়ে আসা, আবার এটাকে টেক কেয়ার করা। কারণ এখানে জব মানে তো একটা টাইম, একটা ফিক্সড একটা টাইমের মধ্যে থাকতে হবে। আপনি চাইলেও সবকিছু করতে পারবেন না। যেহেতু আমার হাসব্যান্ড তখন ফুল টাইম জবের মধ্যে, তো সে সময় দিতে পারে না। সপ্তাহে দেখা যাচ্ছে যে মানে টোটাল ৫-৬ দিনই সে কাজে থাকে। আ এমনকি শনিবার পর্যন্ত, শনিবারেও সে কাজে থাকে অনেক সময়। সো যে কারণে আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আর সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি চাচ্ছিলাম না যে আমার বাচ্চাদেরকে অন্য কারো কাছে রাখতে বা হচ্ছে যে ডে কেয়ারে রাখা বা এগুলাতে আসলে টোটালি আমি আ চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমরা ২ জনই যদি ওদেরকে ছেড়ে থাকি আসলে ওদের শৈশবটা তো আমি হারাবোই। আবার ওরাও বাবা-মাকে কারোকেই পাচ্ছে না এই সময়গুলো। সো আ যে কারণে আমার কাছে আসলে খুবই খারাপ লাগতো। আমার মা ছিলেন এখানে সো তখন একটু ইজি ছিল। তখন আ উম তা সেই সব টেক কেয়ার করত। তার কাছে রেখে আমি বাইরে যেতাম, জবে যাইতাম। কিন্তু যখন আম্মু চলে গেল দেন আমার জন্য একটু ডিফিকাল্টি হয়ে গেছিল। সো আমি কিছুদিন কন্টিনিউ করছি। আমার ছেলেকে অন্যজনের কাছে দিয়ে কন্টিনিউ করছি কিছুদিন। বাচ্চাদেরকে অন্যজনের কাছে দিয়ে। কিন্তু তারপরে বেশ কিছুদিন করার পরে দেখলাম যে আসলে খুবই ডিফিকাল্ট। আর ওদেরকে আমি মিস করতেছি। ওরা আমাকে ছাড়া থাকতে পারছে না। কান্নাকাটি করে আমার ছেলে তখন ছোট ১.৫ বছর মেবি আই থিংক ১-১.৫ বছরের হবে এরকম আরকি। সো তারপর আমি ভাবলাম যে ইটস ওকে আর না। এভাবে আসলে চলতে পারে না। আন আ হচ্ছে যে আমি জব ছেড়ে দিলাম। যে আমি এই সময়টা ওদের চলে গেলে আমি তো আর পাবো না। জব তো পাওয়া যাবে ইনশাআল্লাহ টাকা-পয়সা ইনকাম করা তো একসময় করা যাবেই। কিন্তু বাচ্চাদের এই শৈশবটা এবং ওরা যে ছোট আছে, ওদের যেই স্বপ্নগুলো বা ওদের যেই ভালো লাগাটা বা ওদের সঙ্গে থাকার যে একটা মজা, সেই জিনিসটা আমিও মিস করতেছি এবং ওরাও মিস করতেছে। সো দেন তখন আমি আসলে
জবটা কুইট করে ফেলি এবং তারপরে বাসায় ছিলাম, ভালোই লাগতো, ঘুরে বেড়াইতাম। ওদের স্কুলে দেওয়ার যখন সময় আসলো আমার ছেলের আস্তে আস্তে 1 বছর পর, তাহলে আমি তাকে স্কুলে দেওয়া শুরু করলাম, মেয়ের স্কুলে দিচ্ছিলাম। তো এভাবে আর কি বেশ সময় চলে যাচ্ছিল। তখন ফ্রি ছিলাম অনেক বছর পর, আসলে জব ছেড়ে দেওয়ার পরে ফ্রি লাগতো, ভালো লাগতো। কিন্তু করোনা শুরু হলো, করোনা শুরুর পর আমরা আরো আসলে বন্দী হয়ে গেলাম ঘরের মধ্যে, তাই না? সো সেই সময়টা আসলে দেখলাম যে অনেকেই আসলে, তারপরে আস্তে আস্তে একটা পর্যায়ে আসছে যে না আসলে একদম ফ্রি, কিছুই করতেছি না, এটা ভালো লাগতেছিল না। আর মনে হচ্ছিল যে না একটা আসলে কিছু আমার করা উচিত। কারণ হচ্ছে যে যেহেতু কাজ করে সবসময় অভ্যস্ত, মানে এখানে আসার আগে পড়াশোনা করছিলাম, তারপরে পড়াশোনা করতে করতে আবার এখানে, মানে সম্পূর্ণ ব্যস্ততার মধ্যে ছিলাম। তো একদম ফ্রি বসে থাকা, শুধু রান্না বান্না করা, বাচ্চাকে টেক কেয়ার করা, স্কুলে দিয়ে নিয়ে আসা, এইটুকুর মধ্যে আসলে ভালো লাগছিল না। বাট ভাবছিলাম যে সকালবেলা টাইমটা যেহেতু আমি ফ্রি থাকি, বসেই থাকি, শুধু তো এই সময়টুকু যদি আমি কিছু একটা করতে পারি সো তাহলে ভালো হয়। কিন্তু এখানে তো আসলে সব রকম জব আমার সুবিধা মতো কেউ দিবে না, তাই না? বাইরে যে যদি আমি জব করি, সো আমি যে জবই করি না কেন তাদের শিডিউল মানতে হবে, সে তাদের সিস্টেম অনুযায়ী আমাকে চলতে হবে, তাই না? সো তখন আমি ভাবলাম যে ইটস ওকে, আমি দেখি অনলাইনে কিছু করা যায় কিনা। কারণ আমি অনলাইনে আগেও 10-11 সালের দিকে টুকটাক কাজ করেছি। তখন তো এত এভেইলেবল ছিল না। তখন ওই ক্লিকিং বা ছোটখাটো কাজ, টাইপিং, পোস্টিং এই ধরনের কাজ ছিল। তো ওগুলো ট্রাই করতাম। তো তারপর হচ্ছে যে দেখলাম যে ঠিক আছে, ওকে, আই ক্যান ডু ইট, আই থিংক সামথিং আই শুড টু ডু, মানে এরকম আর কি অবস্থা যে আমাকে করতেই হবে কিছু একটা। তো আমি খোঁজাখুঁজি করতেছিলাম, অনেক কিছু ট্রাই করছি। আসলে অনলাইনে তো অনেক কিছু আছে, যেমন ফ্রিল্যান্স টাইপের কাজগুলো ওখানে শেখানো হয়, অনেক ডিজাইনের কাজে, তো আমি ডিজাইনের কাজ পারি, সো ডিজাইন নিয়ে কাজ করা, এটা সেটা খুঁজতে খুঁজতে দেন কিন্তু আসলে ওগুলো অনেক ডিফিকাল্ট। দেখলাম যে না এত সহজ না, আমি কাজ করতে পারছি কিন্তু এখান থেকে আমি যেটা সাকসেস হবার কিছু আশা বা ইনকাম করা, এটা খুবই মানে টাফ। সো আর যেহেতু আমি একা, আমাকে শেখানোর কেউ নাই, গাইড করার কেউ নাই, হেল্প করার কেউ নাই। তো দেন আমি ইউটিউবে ভিডিও আমরা শুরু করলাম, ইউটিউব চালু করলাম। যে ইউটিউবে আসলে এতটা ধারণা ছিল না কি হচ্ছে। অনেকেই দেখতেছি যে হ্যাঁ ইনকাম করছে, বাংলাদেশ থেকেও মানুষ এটা ভালো ইনকাম করছে। সো হোয়াই নট, আমি কেন করব না? সো এইসব চিন্তা থেকে আসলে করা। তো ইউটিউবে যখন আমি কাজ করতেছিলাম আসলে দেখলাম যে অ্যাকচুয়ালি বেশ দূর আগাইছিলাম। এটাও বেশ ডিফিকাল্ট। ইউটিউব থেকে অনেক কিছু শিখছি, ভিডিও এডিটিং থেকে শুরু করে থাম্বনেল করে, মানে ওইটা অনেকটা ট্রাভেল ব্লগিং এর মতো, ট্রাভেলের ইয়েগুলা, মানে হিস্টোরিক্যাল প্লেস গুলা নিয়ে আমি কাজ করা শুরু করলাম। তো দেখলাম এটাও অনেক ডিফিকাল্ট হচ্ছে, কারণ একটা ইউটিউবে একটা মানে ভিডিও আমি, এই যে এখন আমি জাস্ট রেডি হয়ে বসে পড়ছি, কথা বলতেছি, বাট ইউটিউব তো এটা এতটা ইজি না। সেখানে থাম্বনেল লাগবে, সেখানে ভিডিওটাকে সেইভাবে এডিটিং করতে হবে, ঠিক করতে হবে, দেন কপিরাইট ইস্যু আছে, অনেক ঝামেলা। এবং আমি একা, আমাকে শেখানোর কেউ নাই। এরপরে আসছে মনিটাইজেশন এর ব্যাপার, সেখানে একটা হালাল হারামের বিষয় আছে। আমি এত কষ্ট করে ইউটিউব চালায় নিয়ে যাবো অনেকদিন পর, তারপরে সেই ইনকামটা আমার জন্য হালাল হবে কিনা, সেখানে অনেক ঘাটাঘাটি করলাম। দেখলাম যে না এখানে একটা কোশ্চেন থাকছে। সো যেখানে আমি এমন কিছু কেন করব যেখানে আমার আসলে এই দুনিয়া ওই দুনিয়া দুটাতেই সমস্যা হবে। সো এটা থেকে আমি বেরিয়ে আসলাম। তো খুঁজছিলাম, চিন্তা করলাম যে আল্লাহর জন্য যদি কিছু ছেড়ে দেওয়া যায়, তো অবশ্যই আল্লাহ তাআলা কিছু না কিছু অবশ্যই আমাকে মিলাই দিবেন। সো আমার তো আসলে ওই সময় এতটা চাহিদা বা এতটা কিছু ছিল না। আমার জাস্ট টার্গেটটা ছিল যে একটা কিছু করব। জাস্ট আমার একটা হাত খরচ হইলেই হবে এনাফ। বাইরে যেয়ে আমি আর কাজ করব না। সো এটা অনেকেই মনে করে যে কেন মেয়েদের কাজ করতে হবে? জামাইরা তো ইনকাম করছে। এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করেও থাকে, কোয়েশ্চেন করে যে এটা কেন? আসলে এটা এমন না যে মেয়েরা বা মানে হচ্ছে জামাইরা কাজ করতেছে বলে মেয়েরা করতে পারবে না, করা উচিত না। এরকম কোথাও কিন্তু লেখা নাই। কিন্তু কিছু মানুষ এগুলা নিয়েও ট্রল করে। তো অ্যাকচুয়ালি এটা ইনকামের জন্য শুধু না, নিজের একটা ভালো থাকার জন্য, নিজের কিছু একটা আ মানে নিজে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকার জন্য, ঠিক আছে? সেই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে কি হলো? অন্যদিকে চিন্তা করতে হচ্ছে না। বা এই যে দেখেন আজকে আমাদের সমাজে রিসেন্টলি আপনারা অনেকেই দেখতেছেন যে ইতালিতে কি ধরনের সমস্যাগুলো ঘটতেছে। প্রচুর। শুধু ইতালিতে কেন, বাংলাদেশে অনেক, অনেক দেশে। আজকে যদি এই মহিলারা, সত্য কথা যেটা, যে এই যে রিসেন্টলি ইটালিতে যেসব ঘটনাগুলো ঘটতেছে, আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না। এটা যার পার্সোনাল ব্যাপার। কি হইছে না হইছে এত দূর থেকে তো আমরা তো নিজের চোখে দেখি নাই। বাট জাস্ট সোশ্যাল মিডিয়াতে আসছে। তো যেগুলো আসছে সেটা তো যেটা আসছে সেটা তো আসলে যতটুকু ঘটতেছে তার কিছু তো বটে। তাই না? সো
জি, ওয়ালাইকুম আসসালাম। আপুরা কেমন আছেন? কে আপু, মুস্তারি আপু, নীলা আপু। তো এইটাই হলো বলতে চাচ্ছিলাম যে দেখেন আজকে মেয়েরা যদি বাসায় থেকে শুধু বাচ্চাকে টেক কেয়ার করা বা খাবার-দাবার নিয়ে রান্না-বান্না, ঘর গোছানো এটার বাইরে যদি মেয়েরা যদি অ্যাক্টিভিটি করে কিছু, ভালো কিছু অ্যাক্টিভিটি যেরকম আমরা করছি, একটা ইনকাম করতেছি অনলাইনে কাজ করে বা বিজনেস করে বা এই যেমন আমার আরেকটাও পরিচয় আছে, আমি আর্ট করি। আমি ছোটবেলা থেকে অনেক কিছুই শিখছি কারণ আমার আব্বুর শখ ছিল, গান শিখছি। গানটাও অনেক, অনেক কিছু করছি। আমি প্রোগ্রামও করছি বিটিভিতে। তারপর সার্ক সম্মেলনে আমি ইন্ডিয়াতে গেছি, সিকিমে গেছি। তো ইন্ডিয়াতে রানী ভিক্টোরিয়ার বাড়িতে ওখানে একটা প্রতি বছর একটা প্রোগ্রাম হয়, সেখানে আমি প্রোগ্রাম করছি গানের। অনেক পুরস্কারও পাইছি গানের জন্য। বাট আসলে গানটাও একটা সময় এসে দেখলাম যে না এটা আসলে আমাদের জন্য অতটা ইয়ে না। সো যে কারণে এটা নিয়ে আমি খুব একটা আর মাথা ঘামাই নাই। তারপর কিন্তু আর্টটা আমার সবসময় ভালো লাগে। আর্টের মধ্যেও তফাৎ আছে। এখানে এসেও আমি আর্টটা করছি। আমার যখন পড়াশোনা করা লাগছে তখন আমি এটা নিয়ে এই সাবজেক্টটা নিয়েও পড়া ছিল আমাদের। বাট আমি এখানে তো আর্ট করতে গেলে আবার মানুষের আকৃতিটা বেশি ইয়ে করা লাগে। সো এটাকে আমি এভয়েড করছি। করে আমি জাস্ট নেচার নিয়ে কাজ করি। অয়েল পেইন্টিং গুলা করি। তো এখন হচ্ছে যে এই যে আমি আমার এগুলা নিয়ে ব্যস্ত, আমার আর্ট নিয়ে, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত। তাহলে আমার তো আসলে অন্যদিকে চিন্তা করার কোনো অপশনই নাই। তো মেয়েরা যদি ঘরে থেকে এই যে কিছু, কিছু মানে মানুষের মধ্যে এই চিন্তা ধারণা আছে মেয়েদের কাজ করতে দিতে চায় না বা মেয়েদেরকে উৎসাহ দেয় না যে তুমি পড়ো, তুমি ভাষা শেখো, তুমি লাইসেন্স নাও। তাহলে কি হলো? মেয়েরা যখন এসব কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আই থিংক তারা অন্যদিকে যেতে পারবে না, অন্য চিন্তা করতে পারবে না। এই যে রিসেন্টলি সমাজে যেগুলা ঘটতেছে, এগুলা ঘটবে না আমি মনে করি। ঠিক আছে? সো এটা তো মানুষ বুঝে না আসলে। যখন একটা মেয়ে ফ্রি থাকতেছে, সময় মানে কাটানোর অন্য কিছু পাচ্ছে না, মনে না যে অলস মস্তিষ্ক তখন শয়তানের কারখানা হয়ে যাচ্ছে। বিষয়টা এরকম অনেকটা। সো মানে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ বাট আসলে মানে দেখি এত মানে ফেসবুক খুললেই তো এগুলো সামনে আসে। তো আমরা যদি মেয়েদেরকে বিজি রাখি, হ্যাঁ? দেখা যাচ্ছে যে ছোট, ছোট কাজে যে তারা বিজি থাকে, নিজেদের শখগুলো পূরণ করায় যে ক্রিয়েটিভ কিছু কাজে ব্যস্ত থাকে। সো এমন কিছু বিজনেস যেমন যে অনেকে কাপড়-চোপড় সেল করছে, অনেকে অনলাইনে প্রোডাক্ট সেল করছে। এটাও তারা কিন্তু ব্যস্ত আছে। যখন এই ধরনের অনেকে কেক বানাচ্ছে, খুবই ভালো মানে খুবই ভালো এই বিষয়গুলো যে আপুরা এগুলা করছে। ঠিক আছে? I appreciate that always যে কিছু না কিছু তারা করতেছে। তাহলে কি হচ্ছে? তারা ব্যস্ত থাকছে অন্তত। আর এই ব্যস্ততার কারণে তারা কিন্তু ফ্যামিলি, তার কাজ এবং বাচ্চা-কাচ্চা এর পেছনে সময় দিচ্ছে। তারা বাইরে আর চিন্তা করতে পারতেছে না। ঠিক আছে? সো এটা অনেক ভালো না? অনেক ভালো। সো এটাই আরকি যে আসলে আমাদের উচিত মেয়েদেরও ইনভলভ হওয়া, বিভিন্ন কাজে অ্যাক্টিভিটি তৈরি করা। এতে নিজের মেন্টালিটিও ভালো থাকে, নিজের একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে। প্লাস নিজের জন্য সে কিছু করতে পারছে এবং সে ভালো থাকলে বাচ্চারা ভালো থাকবে, ফ্যামিলি ভালো থাকবে। আরেকটা মেয়ে স্বাবলম্বী হলে সে যেরকম নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, হাসব্যান্ডকে সাপোর্ট করতে পারবে, বাবা-মাকে সে একটা গিফট কিনে দিতে পারবে দেশে, তাই না? দেশে গেলে আরো তার ভাই-বোন তাদেরকে হেল্প করতে পারবে। সো মানে আ এটাও তো অনেক ভালো একটা ব্যাপার। বা এই যে আমরা মেয়েদের উচিত যে দান করা মানে নিজের যা উপার্জন আছে সবসময় স্বামীর কাছে চাওয়া লাগছে, হাসব্যান্ডের কাছে চাওয়া লাগছে। তো সেটা করতে হচ্ছে না। নিজের কিছু একটা হচ্ছে। অনেক ভালো না? সো আমরা যে কিন্তু কিছু মানুষ কেন এটাকে অ্যাপ্রিশিয়েট করে না আমি জানি না। উচিত মেয়েদেরও উচিত নিজেদের কিছু একটা উপার্জন করা। আমার কথা হলো অল্প হোক। যেমন আমরা যদি ইউরোপের কথা বলি, আমার মাসে যদি ৳১-৳২০০ কেউ ইনকাম করে তাও এনাফ আ একটা মেয়ের জন্য। তারপরে যে আ যেমন আমার একটা আপু আমাকে একসময় বলেছিল যখন আমার সাথে কোচিং করে আপু বলছিল যে, "আপু আমি যদি এখান থেকে ৳২০০ ইনকাম করি আমার জন্য এনাফ।" ঠিক আছে? কারণ আমি যেন একটা বাচ্চাকে একটা আইসক্রিম কিনে দিতে পারব। তো দিস ইস ট্রু মানে সবসময় স্বামীর কাছে চাইতে হবে। হ্যাঁ? সো এর চেয়ে যদি নিজে কিছু করা যায় আর সেটা যদি হয় ঘরে বসে বাইরে যাওয়া লাগছে না, কোনো কারো সঙ্গে মেশা লাগছে না। এই যে ধরেন আমরা যে বাসায় থেকে কাজটা করছি, আমাদের বিজনেসটা রান করছি আমার বাইরে যাওয়া লাগছে না। বাইরে কারো সাথে দেখা করা লাগছে না। আমরা Zoom এ মিটিং করছি। তাও মানে ভিডিও অন করা লাগছে না Zoom এর মিটিং এ। কেউ চাইলে লাইভও করতেছে না। ক্যামেরার সামনে আসছে না। সো সব ওয়েতে করা যায়। সো সেখানে কি হচ্ছে আরো সেফটি। কিন্তু বাইরে যে কাজ করতে গেলেও তো সেটা একটা অনেক সময় সমস্যা থাকছে, তাই না? সো আ কিন্তু আসলে আমরা এগুলো ভাবি না। জাস্ট অনলি একটা কিছু বলে বসি।
তো এটাই আর কি যে আমি এই জন্যই আর কি খুঁজছিলাম, খুঁজতে খুঁজে যখন এই বিজনেসটা পাই আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে। সামহাও আল্লাহ তাআলা আহ, যেহেতু এখানে আমার হয়তো রিজিক রাখছিলেন, এখানে আমার মানে আইডেন্টিটি বা এখানে যেটাই বলেন এখন রাখছিলেন বিদায় হয়তো এটা আমার সামনে আসছে এবং আমি এটা শুরু করতে পারছি নির্দ্বিধায়। এখন এই যে একটা বিজনেস শুরু করতে গেলে বা আমাদের বিজনেসটা শুরু করতে গেলে, তখন দেখেন আমি যখন শুরু করছি ইউরোপেই কেউ ছিল না সেরকম বাংলাদেশিরা। তো তারপরেও আমি শুরু করছি আমার কোচ মেন্টর কানাডাতে। অথচ এখন দেখেন এত দেখতেছে মানুষ, আমরা এত এত মানুষ লাইভ করতেছি, আমরা পোস্ট করছি, আমরা রেগুলারলি অনেক মানুষ আমরা অ্যাডভার্টাইজিং করছি, তারপরেও মানুষ ভয় পায়। তো আসলে ভয়টাকে জয় না করলে কোনোদিনও লাইফে সাকসেস হওয়া যায় না। সো যারা জয়টা করতে পারে ভয়টাকে, তাহলে তারাই কিন্তু সামনে আগায়, তাই না? সো এখানেই হচ্ছে যে পার্থক্যটা। সো এখন অনেক মানুষ আছে 1-2 বছর 3 বছর দেখেই যাচ্ছে, কিন্তু তারা শুরু করার সাহসটাই পাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে যখন তার সময় হবে সে শুরু, তখনই সে এটা পাবে, কিন্তু আমার তো চেষ্টাটা থাকতে হবে অন্তত, তাই না? অ্যাকশনটা আমাকে নিতে হবে। সো আমি শুধু চিন্তা করে যাচ্ছি, দেখেই যাচ্ছি একজনের সাকসেস দেখে শুধু দূর থেকে ওই আঙ্গুর ফল টক এটা নিয়ে চিন্তা করে বসে আছি, তাহলে তো আসলে আঙ্গুর ফল আর কোনোদিনও খাওয়া হবে না, ঠিক আছে? সে শিয়ালের গল্পের মতো অনেকটা অবস্থা আমাদের কিছু আপুদের। সো এখানেই দেখেন যে পার্থক্যটা আমাদের সমাজে কেন এত সমস্যা তৈরি হচ্ছে, কারণ এই সব কারণে আমরা অ্যাক্টিভ না, আমরা সেই অ্যাক্টিভিটিটা দিচ্ছি না। আর একটা বিষয়, আল্লাহ তাআলা কি শুধু কি আমাদের মেয়েদের এই জন্যই দুনিয়াতে পাঠাইছেন যে আপনি বসে থাকবেন শুধু স্বামীরটাই খাবেন? একটা পুরুষ মানুষ অনেক বছর ধরে কাজ করছে, যেমন আমার হাজবেন্ডের কথা যদি বলি, যে সে এই যে 24-25 বছর এখানে আছে, কাজ করছে কন্টিনিউয়াসলি, সে বেচারা সারা জীবন কি কষ্টই করে যাবে? এখানে আমাদের কি কোনো দায়িত্ব নাই যে তাকে যদি আমরা হেল্প করতে পারি, তাকে যদি একটা সাপোর্ট করতে পারি, তো সমস্যাটা কোথায়? সো এই যে আমি সবসময় বলি এটা নিয়ে অনেকে অনেক রকম কনফিউশন এর কথাও বলতে পারে, বলেও অনেকে হয়তোবা, বাট দিস ইজ ট্রু যে সে এখন এই যে নামাজ পড়তে পারছে টাইম মতো, জুম্মার নামাজ পড়তে পারছে, চাইলে সে ছুটি নিতে পারছে, চাইলে ঘুরে বেড়াতে পারতেছে, তার শখগুলা সে পূরণ করতে পারছে। এতদিন যেটা সে পারে নাই, ফ্যামিলিকে টানতে একটা বোঝা তার মাথার উপরে ছিল, এখন সে অনেকটা নিশ্চিন্ত, এখন তার সে বোঝাটা নাই। ঠিক আছে, সো এটাও তো একটা ভালো একটা মানুষের জন্য, তাই না? তো আরেকটা বিষয় যে হাজবেন্ডরা সারা জীবন কষ্ট করবে, মেয়েরা কিছুই করবে না, এটা তো আল্লাহ তাআলা বলেন নাই এভাবে, তাই না? সো আমরা মেয়েরা যদি এমন একটা কিছু করতে পারি যেটা সবার জন্য, আমার নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য, বাচ্চাদের জন্য ভালো হয়, তাহলে কেন না, কেন করব না? সো এটাই আর কি। তো আসলে দুঃখজনক যে মানুষ আসলে এখনো বুঝতেছে না যে আরেকটা বিষয় যে আমাদের ইউরোপে একজনের ইনকাম, ধরেন হাজবেন্ড একটা শুধু ইনকাম করছে, একটা ইনকাম নিয়ে বসে থাকা আসলে খুবই বোকামি এখনকার যুগে। কারণ আমি দেখেছি করোনার সময়তেও দেখেন অনেকে কাজ হারায় ফেলছিল। হাহাকার অবস্থা। আমার এই এলাকাতে এই অবস্থা, হাহাকার অবস্থা। মেক্সিমাম মানুষেরই কাজ ছিল না। সো সবার মানে ১-২ মাস যাওয়ার পরে সবার মানে মনে হইতেছে তার, কারণ আমরা তো জানি না যে ভবিষ্যতে কি আছে, তাই না? করোনা যে যাবে কিনা, আদৌ যাবে কিনা, এটা তো আমরা কিছুই জানতাম না। এখন গেছে বলেই তাই জানতেছি। বাট তখন তো আসলে জানতাম না যে যাবে কি না যাবে। সো সবার মধ্যে একটা টেনশন, চিন্তা, কি করব, কি হবে, হ্যাঁ? এভাবে তো একটা মানে স অল্প একটা ইয়ের মধ্যে থাকা আসলে ডিফিকাল্ট। সো আজকে যদি ধরেন আ ওই সময়টা আমাদের এই বিজনেসটা অনেক গ্রো হইছে এবং ওই সময়টা অনেকে বিজনেসটা করে উপকৃত, তারা নিশ্চিন্তে ছিল। হ্যাঁ? সো এটাই আরকি যে আমরা যদি এমন কিছু একটা পাই যেটা আমাদের এখনকার জন্য ভালো, আমাদের ভবিষ্যতের জন্য ভালো, আমাদের বাচ্চাদের জন্য ভালো, তাহলে কেন আমরা করব না? সো আমি যদি আমাদের বিজনেস নিয়ে একটু বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমার এটা বিজনেস পেজ, তো আমি বিজনেসের কথা এখানে বলি। আসলে অনেকেরই কোয়েশ্চেন থাকে আসলে আমাদের বিজনেসটা কি? অনেকে দূর থেকে বুঝতে পারে না যে কি না কি বিষয়। অ্যাকচুয়ালি যেখানে আমাদের বিজনেসটা তো আমরা সবসময় বলছি এটা একটা লিগাল বিজনেস, হালাল বিজনেস। লিগাল কেন? কারণ এখানে গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী এখানে কেউ যদি বিজনেসটা করতে চায় তার এখানকার ডকুমেন্টস থাকতে হবে। এখানে বাইরে একটা বিজনেস দিতে গেলে যে সুযোগ সুবিধা আছে আমাদের এই বিজনেসে আছে। তার মানে এটা হচ্ছে যে লিগাল একটা বিজনেস। আর যেখানে লিগাল একটা বিজনেস সেখানে তো আসলে হারানোর কোনো ভয় থাকে না। সো আমাদের বিজনেসের মূল কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং করা বা মার্কেটিং করা। যেমন হচ্ছে যেকোনো কিছুর। যেমন ধরেন একটা আছে না যে যেকোনো কিছুর মানুষ মার্কেটিং করে। সাপোজ আপনি একটা
যদি চিন্তা করেন, একটা আইফোনেরই চিন্তা করেন, তো আইফোনটার বাজারে কি সাথে সাথে চলে আসে না? এটা যখন তৈরি হয় তার আগে থেকে একটা মার্কেটিং চলতেছে যে আইফোন, যেমন আইফোন 18 দেখতেছি এখন চাঁদের মতো একটা ডিজাইন দেখাচ্ছে, জানি না কতটুকু সত্য, এখনো হয়েছে কিনা এটা রেডি, বাট 17 যখন আসছে তখন কিন্তু অ্যাডভার্টাইজিং কবে থেকে শুরু হয়েছে, এখন আইফোন 18টাও দেখতেছি যে আস্তে আস্তে শুরু করছে অ্যাডভার্টাইজিংটা। তো এটা অনেক আগে থেকে শুরু করে, দেখা যাচ্ছে 6 মাস আগে থেকে অ্যাডভার্টাইজিং শুরু করছে, এটাতে কি কি জিনিস আছে, কি আছে, এটা ওটা সেটা, এটা হচ্ছে বেসিক ভালো ভালো দিকগুলো এখানে উঠাচ্ছে, যেটা কতটা চেঞ্জ হয়েছে, ক্যামেরা কেমন হয়েছে, এই যে বিষয়গুলো নিয়ে ওরা কথা বলছে। তো অ্যাডভার্টাইজিং এর একটা পার্ট আছে, এটা তো আর হচ্ছে যে কোম্পানি নিজে দাঁড়িয়ে থেকে করছে না, এটা হচ্ছে যে কিছু মানুষকে দায়িত্ব দিয়ে দিচ্ছে যে তোমরা এইটা নিয়ে এইভাবে অ্যাডভার্টাইজিংটা করবা। সো অ্যাডভার্টাইজিং কেন করা হয়? অ্যাডভার্টাইজিং করা হয় এই জন্যই, যে কোনো জিনিসেরই, প্রতিটা জিনিসের, দেখেন একটা মুভি যখন তৈরি হয় সেটা অ্যাডভার্টাইজিং হচ্ছে, একটা শ্যাম্পু, এই যে আমরা কত শ্যাম্পুর অ্যাড দেখতেছি, এটা অ্যাড দেখতেছি, ওটা দেখতেছি, এটা কেন করা হয়? কারণ প্রচার প্রসারের জন্য। আগে করা হতো শুধুমাত্র অফলাইনে, টিভিতে, এখন হচ্ছে যে যেহেতু অনলাইনের সিস্টেম চলে আসছে, মোবাইলের মধ্যেই সবকিছু, সো এখন অনলাইনের মাধ্যমে এগুলো আমরা করতে পারছি এবং ইজি হয়েছে। আমি এক জায়গায় বসে সারা ওয়ার্ল্ডের সাথে বিজনেস করতে পারছি। তো অ্যাডভার্টাইজিং এর কারণে তো একটা মানুষ জানবে বিষয়টা। ধরুন আমি এখানে আছি, যে আমার বিজনেস পার্টনাররা, এই যে আলহামদুলিল্লাহ এখন এখানে আমার সাথে যারা জয়েন করেছিলেন, নীলা আপু আছে সুইজারল্যান্ডে, মোস্তারি আপু আছে ইটালিতে, কেয়া আপু আছে স্পেনে, জাফরানি আপু ফ্রান্সে। সো এই যে আপুরা বিভিন্ন জায়গা থেকে, আচ্ছা তাহিদা হাসান আপু হচ্ছে যে উনি ফ্রম মন্ট্রিয়াল কানাডা। সো এই যে আপুরা এক একজন দেখেন কোথায় কানাডা আর কোথায় ইউরোপ। সো এখান থেকে আপু দেখতেছে, তার মানেটা কি দেখেন, যে এই যে আমি কথা বলতেছি বা আমার এই পেজটা ওয়ার্ল্ড ওয়াইজ যাচ্ছে, তাই না? সো এখান থেকে কি হচ্ছে, মানুষ আমাদের বিজনেসটা জানতে পারছে। সো আমাদের দায়িত্বটা হচ্ছে আমাদের বিজনেসটা মানুষকে জানানো, এটার বেনিফিটটা মানুষকে জানানো। যেরকম একটা শ্যাম্পুর যদি বের হয়, তো শ্যাম্পুর বেনিফিটটা মানুষ জানায়, তাই না? যে শ্যাম্পুটা এরকম ইউজ করলে আপনার চুল ভালো হবে, এটা চুল পড়া বন্ধ হবে, এটা সেটা অনেক বিষয় আছে না? সো তখন মানুষ, আমার যেটা দরকার তখন, এখন ধরেন কারোর চুলে চুল ভালো করতে চায়, কারোর চুলে কালার প্রোটেক্ট করতে চায়, কারোর চুলের ড্যান্ড্রাফের জন্য ইউজ করতেছে, তো যে যার যেটা দরকার সে তখন সেটা নিবে। সো ওটা কিভাবে সে জানবে যে এই শ্যাম্পুতে কি আছে? এটা তো প্রচার প্রসারের মাধ্যমেই জানবে, তাই না? প্রতিটা প্রোডাক্ট বলেন, প্রতিটা জিনিস বলেন, সবকিছু কিন্তু এভাবেই মানুষের কাছে পৌঁছাচ্ছে সামহাউ, তখন মানুষ সেটা নিচ্ছে বা কিনতেছে। তো আমাদের কাজটাও ঠিক এরকমই, যে আমরা মার্কেটিং করছি আমাদের বিজনেসটার, যাতে আমরা এখানে বিজনেসটা করে আমরা যেহেতু সাকসেস হচ্ছি এবং আমরা ইনকাম করতেছি, আমরা আরো মানুষকে অফার করছি এবং জানাচ্ছি আমাদের বিজনেসটা, আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা। সো যাতে আমাদের এই বিজনেসটা একজন নিয়ে, যারা আমাদের মতো চাচ্ছে যে বাসায় থেকে শুধু স্কিল ডেভেলপমেন্ট করে একটা বিজনেস দাঁড় করাইতে, ডিরেক্টলি আমাদের সেলিংটা করতে হচ্ছে না, এটা কোম্পানি বা সিস্টেম করবে, আমরা স্কিল ডেভেলপমেন্ট করছি এবং একজনকে শেখাচ্ছি, নিজে শিখছি, অ্যাডভার্টাইজিং করছি এবং আরেকজনকে আমরা শেখাচ্ছি। সো এটাই হলো আমাদের মূল বিজনেস। তো এখন যারা এরকম কিছু খুঁজছে তারা যাতে করতে পারে, বিজনেসটা করে তাদের লাইফটাকে সেটেল করতে পারে, আমাদের চেষ্টা হলো এখানেই। অ্যাজ এ উদ্যোক্তা বলেন, উদ্যোক্তাদের কাজ কি হয়? উদ্যোক্তাদের কাজ হচ্ছে, বিজনেস কিন্তু অনেক ধরনের, একটা সার্ভিস সিস্টেম, একটা হচ্ছে যে প্রোডাক্ট সিস্টেম, বা যারা হলো ধরেন শুধুমাত্র বিজনেস করে, যারা শুধু বিজনেস করে তারা হলো প্রোডাক্ট সেলিং করে। আর যারা উদ্যোক্তা, এন্টারপ্রেনার, তারা কি করে? তারা হচ্ছে যে সিস্টেমটাকে বিল্ড আপ করে বা সিস্টেমটা মানুষকে দেয়, উদ্যোক্তারও তৈরি করে। সো আমরা হচ্ছে উদ্যোক্তা তৈরি করি, ঠিক আছে, যাতে এখানে আমাদের এই সিস্টেমটা নিয়ে একজন আবার সেও উদ্যোক্তা হতে পারে। সেটা কিভাবে মানুষের কাছে আমরা পৌঁছাবো? এই যে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো আমরা প্রথমত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই বিজনেসটাকে প্রমোটিং করছি, বিজনেসটা মানুষের কাছে পৌঁছাচ্ছি। এখন আমাদের অ্যাডগুলা দেখে বা আমাদের পোস্ট, আমাদের এইসব লাইভ দেখে যারা ইন্টারেস্টেড, যারা আমাদের মতো এরকম একটা খুঁজছে কিছু, তারা যখন আমাদেরকে ইনকোয়ারি করছে, তাদেরকে আমরা ইনফরমেশন প্রোভাইড করছি। আমাদের নিজস্ব ফানেল আছে, ওয়েবসাইট আছে, আমাদের পুরো ট্রেনিং আছে, সো আমাদের বিগ কমিউনিটি আছে, আমাদের নিজস্ব পার্সোনাল গ্রুপ আছে, সেখানে সে সবকিছুর অ্যাক্সেস পাচ্ছে এবং সে আস্তে আস্তে জেনে বুঝে তখন সে চাইলে বিজনেসটা শুরু করতে পারছে। তো এই যে একজন মানুষের হেল্পও হচ্ছে এবং সে নিজের পায়ে দাঁড়াইতে পারছে,
সো এবং অনেক কিছু এখানে শিখতে পাচ্ছে, যেহেতু আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট হয় একটা মার্কেটিং বিজনেস করতে যা যা লাগে, যেমন ভিডিও এডিটিং থেকে শুরু করে পোস্টিং এর কাজ, ক্যানভা, চ্যাটজিপিটি, এআই যত টুলস লাগে সবকিছু এখানে সে শিখতে পাচ্ছে। ফেসবুক মেটা ইউজ করে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি সেগুলা সে একজন শিখতে পাচ্ছে। তো এগুলো শিখে সে যখন বিজনেসটা রান করবে তখন সে ইনকাম করতে পারছে। তো এই যে আমরা হলো প্রথমত ২ টা কাজ করছি, একটা হলো মার্কেটিং করছি, আর যারা নিউ যারা এখানে জয়েন করছে তাদেরকে শেখাচ্ছি সবকিছু। তাদের বিজনেসটা সেট আপ করে দিচ্ছি এবং তাদেরকে শেখাচ্ছি। সো আমাদের মূল কাজই হলো এই ২ টা। সো আমাদের এই যে অ্যাডভার্টাইজিং এর থ্রুতে যে আমাদের যেহেতু সবকিছুই আছে এখানে, একটা বিজনেস মানে সেখানে কোম্পানি, প্রোডাক্ট এভরিথিং থাকবে। সো আমাদেরও আছে। তো এগুলা আমাদের ডিরেক্ট করা লাগে না বলে আমরা ওগুলাতে যাই না। আমাদের কাজ হচ্ছে এই ২ টা, ১ম এই ২ টা অ্যাডভার্টাইজিং করা বা মার্কেটিং করা, আর যারা নিউ তাদেরকে বিজনেসটা শেখানো। আর এটা আমরা অনলাইনের মাধ্যম দিয়েই করতে পারছি। কিন্তু এখানে আবার অনেকে ভুল করে থাকেন যে আমাদের বিজনেসটাকে শুধুমাত্র অনলাইন বিজনেস মনে করে ভয়ে আগেই পালান। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন যে আমাদের বিজনেসটা শুধুমাত্র অনলাইন বিজনেস না। এটা অফলাইন, অনলাইন ২ টা একসাথে কাজ করে। যেমন এই যে দেখেন আমরা তো অনলাইনে অ্যাডভার্টাইজিং করছি বা মার্কেটিং করছি বা আরেকজনকে শেখাচ্ছি। এটা আমরা অনলাইনের থ্রুতে করছি। কমিউনিকেশনটা বলেন বা এই যে মার্কেটিং করা। আর এরপরে যে কাজগুলো যেমন ধরেন পেপার ওয়ার্কের কাজ, কন্ট্রাক্টের কাজ, এই যে আমাদের কোম্পানি আছে নিজস্ব, আমাদের অফিস আছে, এগুলা কিন্তু সবই অফলাইনে। হ্যাঁ? সো এগুলা তো অনলাইনে তো অফিস মানে হাওয়ার মধ্যে থাকতে পারে না, তাই না? বা আম আমরা কিভাবে জানবো বা কিভাবে পাবো? সবকিছু আমাদের এই অফলাইন সিস্টেমের মধ্যে আছে। আমাদের এই কোম্পানিটা প্রায় হচ্ছে বিজনেসটা রান চলছে ৫২ বছর ধরে অফলাইনে। সো অফলাইনে চলতেছে আমাদের ইটালিতে আছে হলো এটা ১৫ বছর। গত বছর আমরা এটার ১৫ বছর পূর্তি পালন করছি। তো এই যে বিষয়গুলো, সো এটা হলো অফলাইন, অনলাইন ২ টা একসাথে কাজ করে। সো আমাদের এই অ্যাডভার্টাইজিং এর থ্রুতেই কিন্তু অটোমেশন এর মাধ্যমে আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো সেল হচ্ছে, আমাদের কমিশনটা হচ্ছে। আর শুধু এখানে কমিশন উপরেই ডিপেন্ডেন্ট না, এরপরে আরো অনেক কিছু আছে। এরপরে বোনাস সিস্টেম আছে, আমাদের ফিক্সড ইনকাম আছে, আমাদের এখানে লেগেসি সিস্টেম আছে। আমরা আমাদের বাচ্চাদের উপর ট্রান্সফার করে দিতে পারবো। আমরা হচ্ছে পেনশন পাবো এখান থেকে। আমাদের লিগ্যাল ওয়েতে যেহেতু আমরা বিজনেস করছি, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স পে করছি। সো আমরা সব রকম ডকুমেন্ট, আমাদের যে বিদেশে থাকতে গেলে আমাদের ডকুমেন্ট ঠিক করা লাগে। এই যে ধরেন ইটালিতে বলি যদি সৌজন্য জমা দেওয়া লাগবে, তো সেখানে তার কন্ট্রাক্ট লাগবে। সে সেগুলো করতে পারবে। যেহেতু সে প্রার্থিতা করতে পারছে, বাৎসরিক একটা কোড আসছে, সেটা রেডি তো আসছে, সে সেটা ইউজ করতে পারছে। একেকটা দেশে একেক রকম নাম, কোথাও T4, কোথাও W9 বলে, আমাদের এখানে কুদ বলে। তারপর হচ্ছে যে যখন সে পাসপোর্ট জমা দিতে চাইলে পাসপোর্ট জমা দিতে পারবে এই ডকুমেন্টস থেকে, তার বিজনেস থেকে। সো এই সবকিছুই সে পাচ্ছে। একটা বিজনেস অফলাইন বিজনেস যদি আমরা দেই, সেখানে যেই সুযোগ সুবিধা একটা মানুষ পেতে পারে, আমাদের বিজনেস থেকেও সেই সুযোগ সুবিধা সে পাবে। এবং তার চাইতে বেশি কিছু। কারণ আমরা নিজের সময় মতো সময় দিয়ে আসলে বিজনেস করতে পারছি। আমার বাইরে যেতে হচ্ছে না। আমার একটা ফোনের মাধ্যমে কিন্তু আমি অনেক কাজ করে ফেলতে পারছি। তারপর আমি যেখানেই থাকি না কেন সেখানে আমার বিজনেস রান করছি। আমার একটা ফিজিক্যালি দোকান দিলে আমি দোকানে থাকতে হইতো। আমি তো জানি আমার টিমে অনেক আপুরা আছেন, ভাইয়ারা আছেন যারা অলরেডি হচ্ছে বিজনেস একটা করছেন। তার সাথে, সাথে আবার বিজনেস করছেন। তো তাদের ওই অফলাইন বিজনেস কত হ্যাসেল এর, কত কষ্টের। তো এবং সেখানে হচ্ছে দেখেন একটা জিনিস হচ্ছে আমার কাছে খুবই মজা লাগে যে আমাদের বিজনেসটা এতটাই বেনিফিটেড এখানে যে মানে আমি যদি একটা দোকান করতাম সেই দোকানটা ধরেন সাপোজ আমি ১০ বছর করলাম, ১০ বছর পরে ছেড়ে দিলাম। আর করলাম না। তাহলে কিন্তু আমি দোকান থেকে কোনো বেনিফিট পাচ্ছি না। বাট আমাদের বিজনেসটা এতটা সুন্দর একটা সিস্টেম যে আ আমি যদি ১০ বছর এই বিজনেসটা করি তাহলে আলহামদুলিল্লাহ এই যে এখন আমি ৪ বছরের যে পজিশনে আসতে পারছি আল্লাহর রহমতে। সো এখন আমার দেখা যাচ্ছে যে ভালো একটা ইনকাম আসছে এবং মোটামুটি একটা ফিক্সড ইনকাম প্রতি মাসে, মাসে আমার ধরেন আসতেছে, তাই না? সো এখানে আমি নিশ্চিন্ত মোটামুটি। তো ১০ বছর করলে আরো কত দূর আগায় যাবো ইনশাআল্লাহ। তখন আমার ফিক্সড ইনকাম এরপরের লেভেল থেকে ফিক্সড ইনকাম শুরু হয়। তো আরো যত আগাবো তত আরো ফিক্সড হতে থাকবে, বাড়তে থাকবে জিনিসটা। সো আমি দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি বেনিফিট এর মধ্যেই থাকছি। সো এটা কিন্তু অন্য কোনো বিজনেস বা অন্য কোনো জবে কখনোই পসিবল না। সো এইজন্য আমাদের বিজনেসটা আমরা বলে থাকি যে এটা বেস্ট একটা বিজনেস বিকজ এখানে অনেক কিছু আছে। বাট একটা জিনিস হচ্ছে যে এটা রাতারাতি কোনো কিছুই সম্ভব না। প্রতিটা জায়গায়
আমি সবসময় আমার কোচিং কলেও বলি যে রাতারাতি কোনো কিছুই হয় না। যেটা রাতারাতি কুইক রিচ হয় সেটা আসলে স্ক্যামই হয়, সেটা ফলস হয়। বাট আমাদেরটা রিয়াল বিজনেস, এখানে রাতারাতি কিছু হবে না। এখানে একজন যখন বিজনেসটা শুরু করবে তাকে আগে ডিসিশনটা নিতে হবে, দেখতে হবে, জানতে হবে, তারপর শুরু করতে হবে, তারপর তাকে শিখতে হবে কিছুদিন, দেন শেখার সাথে সাথে সে যখন অ্যাপ্লাই করবে তখন সে এখানে ইনকাম করতে পারবে। সো আর এখানে যারা আমাদের এই যে আপুরা আছেন, এই যে এখানে মাশাআল্লাহ অনেক আপুরা আমার সাথে জয়েন করছেন। রুকসানা আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কোহিনুর আপু, থ্যাংক ইউ কোহিনুর আপু। সো এই যে আপুরা দেখেন এক একজন এক একটা দেশ থেকে আছেন। সো আমি তাদের কারোকেই চিনতাম না, বাট আমরা এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছি, একটা কানেক্টেড হয়ে গেছি। সো এই যে আমি ইনকাম করছি, আপুরা সবাই যেখানে যাদের দেখতেছেন সবাই ইনকাম করতেছে মাশাআল্লাহ কম বেশি। হ্যাঁ, সবার ইনকাম সেম হবে না অবশ্যই, যে যেভাবে এফোর্ট দিতে পারবে বা যার হচ্ছে যে যেভাবে সে বিজনেসটাকে রান করছে সেভাবে কম বেশি হবে, এবং যে যতদিন আছে সেভাবেও হয়, অনেক সময় ডিপেন্ড করে। কিন্তু ইনকাম তো সবাই করছে, তাই না? সো এটা ইম্পর্টেন্ট যে আমি ইনকাম করতেছি। যে বললাম না, যদি আমরা মেয়েরা কিছু টাকা এখান থেকে ইনকাম করতে পারি মাস শেষে, এটাও তো এনাফ, তাই না? কিছু না করার চাইতে, একেবারেই কিছু না করার চাইতে কিছু করা তো ভালো। আর যদি আমরা ভালো মতো বিজনেসটাকে রান করি, যেমন আমি যেভাবে বিজনেসটাকে আমার হচ্ছে যে বলে না যে বেবিদের মতো টেক কেয়ার করি, যেভাবে আমার বাচ্চা ২ টারে টেক কেয়ার করি, সেভাবে আমি আমার বিজনেসটাকেও টেক কেয়ার করি ওইভাবে। যেভাবে আমি খাওয়া-দাওয়া ছাড়া থাকতে পারব না, আমি বিজনেস ছাড়াও এখন থাকতে পারব না। সো এই বিজনেসটাকে আমি ওইভাবেই লালন-পালন করতেছি। এখন এই বিজনেসটা আমাকে এত বেশি কিছু দিচ্ছে যেটা আনবিলিভেবল, যেটা আসলে জব করে কোনদিনও সম্ভব না। আর হচ্ছে যে যেমন একটা আমার মানে একটা বিজনেস মানেই তো এরকম, তাই না? বিজনেস মানে হচ্ছে এটা বলা যেতে পারে একটা চারা গাছের মতো। যখন আমরা একটা চারা গাছ লাগাই তখন কি হয়? এটাকে রেগুলার যত্ন নিতে হয়, পানি দিতে হয়। চারা গাছ লাগাইলে সাথে সাথে তো আর ফল দিবে না, তাই না? সো এটা যখন হচ্ছে যে একটু ইয়ে হবে, বড় হবে, দেন এটাকে যত্ন নিতে হবে কন্টিনিউয়াসলি। আপনি ২-৪ দিন পানি দেওয়া বন্ধ করলে চারা গাছ মরে যাবে। সো বিজনেস এরকম। বিজনেসকে আপনার হলো ১ম এ রোপণ করতে হবে বা লাগাইতে হবে, তারপর হচ্ছে যে অ্যাকশন নিতে হবে। মোট কথা হলো ১ম এ অ্যাকশন নিতে হবে, তারপর এটাকে যত্ন নিতে হবে, শিখতে হবে, লার্ন করতে হবে, এবং এটাকে আস্তে আস্তে গ্রো হবে। গ্রো করতে করতে দেন এটাতে ফল দেওয়া শুরু হবে। দেখেন একটা গাছে ফল দেওয়া যখন শুরু হয় তখন কন্টিনিউয়াস, যেটা আম গাছের চিন্তা করি, যখন আম গাছটা বড় হয়ে যায় তখন ফল দেওয়া শুরু হয়। সবসময় কিন্তু ফল দিতে আসে প্রতি বছর বছর। আর যেগুলো ১২ মাসের আম সেগুলো তো ১২ মাসই ফল দেয়। সো এই যে মজার বিষয়গুলো আসলে আমাদের উম যদি আমরা একটু থিংকিং করি, আমাদের চারিপাশে তাকাইলে আমরা বুঝতে পারি অনেক, অনেক কিছু এক্সপেরিয়েন্স পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা হচ্ছে খুবই সহজ। আ বাট এটা হচ্ছে যে সঠিক ওয়েতে সিস্টেম ফলো করে যে বিজনেসটা করবে, ইনশাআল্লাহ তাআলা সে এখানে অবশ্যই, অবশ্যই ভালো করবে, সাকসেস হবে এবং সে ইনকাম করতে পারবে। এখন হ্যাঁ, সাকসেস বলতে একেকজন একেক রকম। কেউ দেখা যাচ্ছে আম একেকভাবে এটাকে এক্সপ্লেনেশন করতে পারে। সো যে যেভাবে চায় সে সেভাবে কিন্তু ইনশাআল্লাহ পাবে, করতে পারবে। কিন্তু এই সিস্টেমটাকে আমাদের ফলো করে আগাইতে হবে। কারণ বিজনেসের সবার জন্যই, যে আসলে শেখার আগ্রহ রাখে, যে চায় যে এরকম একটা ধৈর্য রাখতে পারবে, আমাদের মতো এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট যার আছে, পজিটিভ মাইন্ডসেট যার আছে, সে কিন্তু আমাদের এই বিজনেস থেকে ভালো কিছু ইনশাআল্লাহ তাআলা করতে পারবে। সো আমি আর কথা না বাড়াই, অনেক দেরি হয়ে যাচ্ছে। সো ভালো থাকেন সবাই। আর এনি কোয়েশ্চেন আমি আছি, নক দিতে পারেন, মেসেজ করতে পারেন আরো ডিটেইলস এ জানার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সো আমার একটা কল আসছে, আমি লিভ নিব। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আর সবাইকে থ্যাংক ইউ যারা আমার সাথে জয়েন করেছিলেন।